আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। 20 তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা। আগে যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হয়েছে ওদের প্রশ্নের আলোকে তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন তৈরি করা হলো। তোমরা ভালো করে নমুনা প্রশ্নগুলো দেখবে, কারণ এর আগে যারা নমুনা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করেছিল ওদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছিল। তাহলে তোমাদের আসল পরীক্ষায় আনসার করতে অনেকটাই সুবিধা হবে। এটি একটি নমুনা প্রশ্ন। ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। বিজ্ঞান মেলার আয়োজন। বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে। উক্ত মেলার মধ্যে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরবে। সেই লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তি ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহার করতে নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায় সমস্যায় পড়ে। ব্যক্তিগত, আর্থিক, এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন। কাজ 1 নাম্বার কি দিয়েছে দেখো। পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদানের যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো। তাহলে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে কাজ 1-এ। পূর্বে ও বর্তমান তথ্য আদান প্রদানে যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো। এর মধ্যে ডিজিটাল যে মাধ্যমগুলো ছিল মোবাইল, কম্পিউটার, সামাজিক যোগাযোগ মাধ্যম, SMS, ইমেল। অ্যানালগ পুরাতন যেগুলো ছিল খবরের কাগজ, হাতে আঁকা ছবি, ছড়া, মৌখিক, লিফলেট, মাইকিং। এরপর দেখো কাজ 2-এ তোমাকে কি বলা হয়েছে। বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। ইলেকট্রনিক ডিভাইস এবং সফটওয়্যার। বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। ইলেকট্রনিক ডিভাইস এবং সফটওয়্যারের মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলো হলো কম্পিউটার, মনিটর, মাউস, কিবোর্ড। সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজ। কাজ 3 দেখো। কাজ 3 কি করতে বলা হয়েছে। প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করো। কাজ 3, প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করো। প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানা যায়। 1. নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড যাবৎ হাত ধুয়ে নিতে হবে। 2. হাত অপরিষ্কার অবস্থায় নাক, চোখ ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকে। তোমরা যারাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক করে দিবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা। 3 নাম্বার দেখো। দাঁড়ানোর সময় অন্তত 3 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াই। 4. প্রচুর পরিমাণ পানি পান করার অভ্যাস গড়ে তুলি। 5. জনবহুল জায়গায় ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার। 6 দেখো। হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু দিই, সাথে করমর্দন ও পরস্পরের সাথে কোলাকুলি যথাসম্ভব পরিহার করতে হবে। 8. মাছ, মাংস ও ডিম ভালোভাবে সিদ্ধ করে রান্না করি। 9. জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেই। কাজ 4 কি বলা হয়েছে। কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। 1 নাম্বার ফোন নাম্বার। 2. ইমেল এর ঠিকানা এবং পাসওয়ার্ড, এগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ যদি অন্যের হাতে পড়ে যায়। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ATM কার্ডের পিন নাম্বার, জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট, নিজের ছবি। 5 নাম্বার দেখো। তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হলে আমাদের বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। সামাজিক ক্ষতি, আমাদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি হলে শুধু যে নিজের ক্ষতি হয় তাই নয়, সমাজেরও ক্ষতি সাধন হয়, যেমন আমাদের কোনো ব্যক্তিগত ছবি জনসম্মুখে প্রকাশ হওয়া। আর্থিক ক্ষতি, মাঝে মাঝে এমন হয় আমাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের সময় তৃতীয় কোনো ব্যক্তি যে তথ্য চুরি করে নেয় এবং আমাদের কাছে টাকা দাবি করে এবং হুমকি দিয়ে থাকে। মানসিক ক্ষতি, ব্যক্তিগত তথ্য চুরি হলে সামাজিক বা আর্থিক ক্ষতির চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যক্তির নিজের, যেমন ব্যক্তিগত কোনো ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতিকর অবস্থায় পড়তে হয় এবং তার মানসিক চাপ সৃষ্টি হয়। এই পুরোটার যদি PDF প্রয়োজন হয় তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ওইখানে আমি PDF গুলো দিয়ে দিব।